আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস হবে অষ্টম শ্রেণীর বিজ্ঞান নিয়ে। আজকের ক্লাসটির সাথে আছে আমি মোহাম্মদ জিবরানুল করিম চৌধুরী। আজকে আমাদের অধ্যায় দ্বিতীয় এবং আমাদের চ্যাপ্টারের নাম জীবের বৃদ্ধি ও বংশগতি। জীবের বৃদ্ধি ও বংশগতি এটা যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে এই যে ধরি আমরা যে ছোট থেকে বড় হচ্ছি, আমাদের হাত পা ছোট থেকে বড় হচ্ছে, আমাদের যে চুল নখ এগুলো যে ছোট থেকে বড় হচ্ছে, এগুলো কেন ঘটে? এগুলো কিন্তু ঘটে কোষ মাধ্যমে এবং কোষ বিভাজনের মাধ্যমে। এই যে কোষটা যখন বিভাজিত হয়, একটি কোষ থেকে অনেকগুলো কোষে যখন সৃষ্টি হয়, তখনই এই জীবদেহটা বৃদ্ধি পেতে থাকে। আর আমাদের এই যে প্রতিটি জীবদেহ, এগুলো কিন্তু কোষ দিয়ে গঠিত। তো এজন্য কোষকে বলা হয় জীব গঠনের একক। আর আমরা যে এই ছোট থেকে বড় হচ্ছি, আমাদের হাইটে বৃদ্ধি পাচ্ছে, আমাদের আঙ্গুল বড় হচ্ছে, তো এগুলো হচ্ছে বড় হওয়ার একটি কারণ, সেটা হচ্ছে কোষ বিভাজন। এই কোষ বিভাজনের দ্বারা এককোষী জীবগুলো একটি থেকে দুটি এবং দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় আর এভাবে বংশ বিস্তার করে। এককোষী জীবগুলো যখন কোষ বিভাজনের মাধ্যমে এভাবে বংশ বৃদ্ধি করতে থাকে, অপরদিকে যেগুলো বহুকোষী বা জটিল আকৃতির জীব, তাদের এই দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়। এই যে দেহকোষে যে সংখ্যাটা বৃদ্ধি হতে হতে তাদের জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। এবার আসুন আমরা একটু যদি বিস্তারিত বলি, তাহলে হচ্ছে বংশ বৃদ্ধিটা আসলে কি। আমরা যদি বংশ বৃদ্ধিটা চিন্তা করি, সেটা হচ্ছে আমরা এখন ছোট আছি, আমাদের পিতামাতা বা আমাদের দাদা নানি চাচা খালু ফুফা মামা, এইটা কিন্তু আমাদের পুরো একটা বংশ। তো আমাদের এক কিন্তু পরিবার। এই যে বংশটা, এটা হচ্ছে আমাদের দাদু দাদি অথবা আমার নানু নানি, ওনাদের থেকে আমাদের পিতামাতা এসেছেন, আমাদের খালামণিরা এসেছে, আমাদের মামারা এসেছে, আমাদের চাচারা এসেছে, আমাদের জ্যাঠারা এসেছে। এরপর আমরা আমাদের পিতামাতা থেকে আমরা এসেছি, আমাদের খালু খালামণি থেকে আমাদের খালাতো ভাই বোনেরা এসেছে, আমাদের মামা মামি থেকে আমাদের মামাতো ভাই বোনেরা এসেছে। এই যে এটা কিন্তু বংশ বৃদ্ধি। আর এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমাদের জীবদেহের যে বৃদ্ধিটা হচ্ছে, এটা কিন্তু আমাদের জীবদেহের সামগ্রিক বৃদ্ধি। এই কোষ বিভাজনের মাধ্যমে আমরা যেমনটি বলেছি যে এককোষী জীবগুলো এই কোষ বিভাজনের মাধ্যমে তাদের যে কোষটি সেটি একটি থেকে দুটি হয় আর দুটি থেকে চারটিতে এভাবে বিভক্ত হতে থাকে। আর বহুকোষী জীবের যে দেহকোষ, সেটি বিভাজিত হতে হতে সংখ্যা বৃদ্ধি হতে হতে তাদের জীবদেহের সামগ্রিক বৃদ্ধিটা ঘটে থাকে। তো এটি হচ্ছে জীবের বৃদ্ধি এবং বংশগতি। আমাদের এরপর আমাদের টপিক্সের আমরা যদি আরেকটু ভিতরে দিকে আসি, তাহলে আমরা কিছু কিছু নতুন নতুন শব্দের সাথে পরিচিত হতে থাকবো, কিছু নতুন নতুন শব্দ আমরা পড়তে থাকবো। এখন আমাদের আগে এই শব্দগুলোর অর্থ কী, এই শব্দগুলো দ্বারা কী বোঝায়, সেটি আগে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কোষ বিভাজন। আশা করি কোষ বিভাজনটা ইতিমধ্যে আমাদের কিছুটা হলে ক্লিয়ার হয়েছে। তাহলে কোষ বিভাজনটা কি? কোষ বিভাজনটা হচ্ছে একটি জীবকোষ বিভাজিত হয়ে যে একাধিক কোষের সৃষ্টি করে, সেটি হচ্ছে কোষ বিভাজন। অর্থাৎ একটি কোষ সেটি বিভাজিত হতে আছে, সেটি খণ্ডিত হতে আছে, সেটি বিভাজিত হতে হতে একটি থেকে দুটি হচ্ছে, দুটি থেকে চারটি হচ্ছে, এভাবে যে বিভাজিত হতে হতে সেটি বেড়ে চলছে, এটি হচ্ছে কোষ বিভাজন। তারপর আমরা আরেকটা শব্দ খুব বেশি শুনবো, সেটা হচ্ছে অপত্য কোষ। অপত্য কোষটা কি? অপত্য কোষ হচ্ছে এই যে কোষ বিভাজনটা হচ্ছে, এই কোষ বিভাজনের ফলে যে নতুন করে যে সৃষ্ট নতুন একটি কোষ সৃষ্টি হবে, সেটি হচ্ছে অপত্য কোষ। অর্থাৎ কোষটা বিভাজিত হলো, যে কোষটি আছে সেটি বিভাজিত হলো, বিভাজিত হতে হতে হতে
একটি যে নতুন কোষ সৃষ্টি হবে, যে নতুন সৃষ্টগুলো কোষ সৃষ্টি হবে, সেটি হচ্ছে আমাদের অপত্য কোষ। আর আমাদের আরেকটি শব্দ শুনবো, সেটা হচ্ছে মাতৃকোষ। মাতৃকোষ বলতে এটা তো আসলে মাতৃ শব্দটা থাকলে তো আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে যে আমাদের মেন কোষটা, যেটা থেকে আমাদের কোষটা বিভাজিত হওয়া শুরু করবে, এটা হচ্ছে আমাদের আসল কোষটা। তা মাতৃকোষটা কি? মাতৃকোষটা হচ্ছে যে কোষের বিভাজনের ফলে নতুন করে সৃষ্টি হয়, অর্থাৎ বিভাজিত হওয়ার জন্য তো একটা কোষ লাগবে, সেই কোষটাই হচ্ছে মাতৃকোষ। আর এই মাতৃকোষ থেকে কোষটা বিভাজিত হতে হতে থাকবে। আর এই মাতৃকোষ থেকে যখন কোষটা বিভাজিত হতে থাকবে, তখন যে নতুন যে সৃষ্ট কোষটা আসবে, সেটাকে বলা হচ্ছে অপত্য কোষ। এবার আসি আমরা আমাদের পরবর্তী ধাপে। আমাদের পরবর্তী ধাপ হচ্ছে কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন, আমাদের জীবদেহে কোষ বিভাজনটা হচ্ছে সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। এবার আমরা আমাদের এর পরবর্তী টপিক হচ্ছে কি। কি মানে কি? সংজ্ঞা, অর্থাৎ কি। আমরা প্রথমেই জানবো অ্যামাইটোসিস কি। অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এমন এক ধরনের কোষ বিভাজন, এটি হচ্ছে এককোষী বা যেগুলো উন্নত নয়, অর্থাৎ খুবই ছোট ছোট যে নিম্নশ্রেণীর যে জীবগুলো আছে, এই ধরনের এককোষী নিম্নশ্রেণীর জীবদেহগুলোতে এই অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, এগুলোতে অ্যামাইটোসিস কোষ বিভাজনটি হয়ে থাকে। এরপর আছে আমাদের মাইটোসিস। এই মাইটোসিস কোষ বিভাজন কিন্তু উন্নত শ্রেণীর জীবদেহে হয়ে থাকে। একটু জটিল আকৃতির যে কোষ কোষ বিশিষ্ট জীবদেহ হয়ে থাকে। বহুকোষী কোষ বিশিষ্ট জীবদেহে এই মাইটোসিস কোষ বিভাজনটি হয়ে থাকে। যেমন আম গাছে হয়ে থাকে, ধান গাছ, এগুলো তো ছত্রাক ব্যাকটেরিয়া চেয়ে তো উন্নত প্রজাতির, যার কারণে এদের দেহে মাইটোসিস কোষ বিভাজনটি হয়ে থাকে। এর পরবর্তীতে আছে আমাদের মিওসিস কোষ বিভাজন। মিওসিস কোষ বিভাজনটা কিন্তু একদম সর্বোচ্চ, একদম উচ্চ শ্রেণীর প্রাণী কোষের জনন কোষে মিওসিস হয়ে থাকে। মিওসিসটি আমরা একটু খেয়াল করি, মিওসিসটা ঘটে কোথায়? জনন কোষে। এবং সেটি হচ্ছে একদম উচ্চ শ্রেণীর, একদম উন্নত বহুকোষী উন্নত শ্রেণীর প্রাণীদেহে, জীবদেহে এই জনন কোষে মিওসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। যেমন বাঘ, হরিণ, হাতি, ঘোড়া, এখানে এই মিওসিস কোষ বিভাজনটি হয়ে থাকে। এবার আসি আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজনের বিস্তারিততে। অ্যামাইটোসিস কোষ বিভাজন এটা কাকে বলে, এটা যদি আমরা একটু ক্লিয়ারিফাই করি, তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কি? এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় যে মাতৃকোষটি থাকবে, সেই একটি মাতৃকোষে কিন্তু নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে। তো সেই মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনো জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই, অর্থাৎ জটিল বলতে কঠিন এবং বিভিন্ন ধরনের যে নিউক্লিয়াসের ভাঙবে, গড়বে, সাইটোপ্লাজম বিভক্ত হবে, এইগুলো যখন ঘটবে, কোষটা যখন বিভাজিত হবে, তখন কোনো জটিল পন্থা অবলম্বন করবে না। এরা সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করবে। এটাই হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন। আর আমাদের আরেকটি প্রশ্ন প্রায় আসে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয়? এটাও সেম, যে কারণ অ্যামাইটোসিস কোষ বিভাজনে যে মাতৃকোষটা থাকে, সেই মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোনোরূপ জটিল কঠিন মাধ্যম ছাড়াই, মাধ্যমিক যে পর্যায় এই সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস যে বিভক্ত হবে, সেটা কোনো প্রকার জটিল যে প্রক্রিয়া সেটি অবলম্বন ছাড়াই সরাসরি বিভক্ত হয়ে যায় এবং দুটি সমানও হতে পারে, আবার অসমানও হতে পারে। অপত্য কোষ কোনটা? যে সৃষ্ট নতুন কোষ, সেই সৃষ্ট নতুন কোষটা দুটি সৃষ্টি হবে এবং সেটি সমান হতে পারে, অসমান হতে পারে। আর এই কারণেই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে আমাদের প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়ে থাকছে। এরপর আমরা আসি এই অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি কিভাবে হচ্ছে। এই অ্যামাইটোসিস কোষ বিভাজনের সময় মাতৃকোষে আমরা একটু নিচে যে চিত্রটি দেওয়া আছে, চিত্রটা যদি লক্ষ্য করে পড়ি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাতৃকোষে
মাতৃকোষের মধ্যে আমাদের যে গোলটা সেটা হচ্ছে কোষ প্রাচীর, এবং এই গোলের ভিতরে যে একটা গোল আছে এবং সেটার মধ্যে ছোট ছোট যে বিন্দুগুলো দেখছি সেটাকে বলা হচ্ছে কি নিউক্লিয়াস। তো এই অ্যামাইটোসিস কোষ বিভাজনে যে মাতৃকোষটা আছে, সে মাতৃকোষের ভিতরের যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ভিতরে যে ছোট ছোট বিন্দুকণাগুলো দেখছি আমরা, সেটি কিন্তু ক্রোমোজোম। তাহলে এই মাতৃকোষের মধ্যকার নিউক্লিয়াসের যে ক্রোমোজোমটা আছে, সেটি পরবর্তী ধাপে কিন্তু এই ক্রোমোজোমটা লম্বা হয়ে যাচ্ছে, এবং আমরা সেকেন্ড ধাপ যেটা দেখছি, সেই সেকেন্ড ধাপে কিন্তু দেখতে পাচ্ছি যে মাতৃকোষটা একটু পাশে দিয়ে ঢুকে যাচ্ছে, খাঁজের মতন সৃষ্টি হচ্ছে। এটা কিন্তু অনেক এরপরের যে ধাপটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকটুকু ঢুকে গেছে। কিন্তু এই যে অনেকটুকু ঢুকে গেছে সেটা কিন্তু আমাদের ডাম্বেলের মতন আমরা দেখতে পাচ্ছি। ডাম্বেল কি? ডাম্বেল হচ্ছে আমরা যখন জিমনেশিয়াম বা জিম যেখানে দেখেছি, সেখানে কিন্তু আমরা ডাম্বেল দেখেছি যেটা দিয়ে বডি বিল্ডাররা ওয়েট লিফটিং করে থাকে, তাদের মাসেল বাড়ানোর ক্ষেত্রে এটি করে থাকে, এই ডাম্বেলটি ইউজ করে থাকে। এই তৃতীয় ধাপে কিন্তু এই মাতৃকোষটা বিভাজিত হতে হতে পাশে দিয়ে এমনভাবে ঢুকে গেছে যার মাধ্যমে এটি দেখতে কিন্তু ডাম্বেলের মতন দেখা যাচ্ছে। তো এটি মাঝ বরাবর সংকুচিত হয়ে যাচ্ছে, এবং একটি পর্যায়ে একদম লাস্টের যে ধাপটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটি মাঝখান বরাবর একেবারে বিচ্ছিন্ন বা পৃথক হয়ে গেছে। এবং এই যে এটি পৃথক হয়ে গেল এবং এই নিউক্লিয়াস যে বিভক্ত হতে থাকলো, এই নিউক্লিয়াসের সাথে সাথে কিন্তু সাইটোপ্লাজম আছে, আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে সাইটোপ্লাজম যেটি নিউক্লিয়াসের বাইরে লাল লাল বিন্দু দিয়ে যেটি নির্দেশিত করা হচ্ছে, সেটি কিন্তু আমাদের সাইটোপ্লাজম। সেই সাইটোপ্লাজমও কিন্তু বিভাজিত হয়ে সংকুচিত হয়ে যাচ্ছে নিউক্লিয়াসের সাথে সাথে। এবং ঠিক নিউক্লিয়াসটা যেমন সেকেন্ড ধাপে এটি মাতৃকোষটা যেমন ভিতরের দিকে ক্রমশ সংকুচিত হওয়া শুরু করছে, নিউক্লিয়াস বিভক্ত হওয়া শুরু করেছে, ঠিক তদ্রূপ সাইটোপ্লাজমও কিন্তু বিভক্ত হওয়া শুরু করেছে। এবং একদম সর্বশেষ যে লাস্ট ধাপে যে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াস আলাদা হয়ে দুটি অপত্য কোষ যে দুটি সৃষ্টি হয়েছে, সেই দুটি অপত্য কোষেও কিন্তু দুটি নিউক্লিয়াস রয়েছে, এবং সাইটোপ্লাজমগুলোও কিন্তু বিভক্ত হয়ে গেছে। তো এভাবে হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে, যে এই পরবর্তীতে যে এই অপত্য কোষটি যে আমাদের যে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়েছে, পরবর্তীতে কিন্তু এই অপত্য কোষগুলো আবার বৃদ্ধি পাওয়া শুরু করে, এবং সেগুলো কিন্তু আবার পুনরায় সেই মাতৃকোষের মতনই রূপ ধারণ করে। অর্থাৎ আমাদের মাতৃকোষটা যেমন গোল ছিল, সেটা কিন্তু আবার পুনরায় এই অপত্য কোষগুলো সেই মাতৃকোষের রূপই ধারণ করে। এর পরবর্তীতে আসি আমাদের মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। মাইটোসিস কোষ বিভাজনটা কিন্তু আমরা আগেই জেনেছি যে উন্নত শ্রেণীর প্রাণী দেহে এই মাইটোসিস কোষ বিভাজনটা হয়ে থাকে। এটা মাইটোসিস কোষ বিভাজন যে এই প্রক্রিয়া, সেটা কিন্তু এটা আমাদের কোথায় ঘটে, এটা এখন আমরা দেখব যে মাইটোসিস কোথায় ঘটে। মাইটোসিস হয় উদ্ভিদের বর্ধনশীল অংশে। উদ্ভিদের বর্ধনশীল অংশ কি? এই যে উদ্ভিদের ভ্রূণমুকুল, আমরা চিত্রে দেখতে পাচ্ছি উদ্ভিদের ভ্রূণমুকুল, তারপর উদ্ভিদের কাণ্ডে হয় এবং উদ্ভিদের মুকুলের অগ্রভাগে হয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি। এরপরে আমরা দেখব যে মাইটোসিস কোথায় ঘটে না। মাইটোসিস কোথায় কোথায় ঘটে না সেটি আমরা যদি প্রাণীদের ক্ষেত্রে বিবেচনা করি, সেটি হচ্ছে যে প্রাণীদের স্নায়ু টিস্যুর স্নায়ুকোষে, এবং স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকায় এই মাইটোসিস কোষ বিভাজনটি ঘটে না। স্নায়ু টিস্যু যে আমরা আমরা যদি আমাদের শরীরে একটু পিন ঢুকে, আলপিন যেটা ব্যথা পাই বা মশা ঢুকে, সেটি যে আমরা অনুভূত হয়, এই অনুভূতিটা কিন্তু এই স্নায়ু টিস্যুর মাধ্যমে আমরা পেয়ে থাকি। এই স্নায়ু টিস্যু যে স্নায়ু কোষ, সেখানে কিন্তু মাইটোসিস কোষ বিভাজনটি ঘটে না। আবার স্তন্যপায়ী প্রাণী যেমন আমরা মানুষ, গরু, ছাগল, এরা কিন্তু স্তন্যপায়ী প্রাণী। এই স্তন্যপায়ী প্রাণীদের পরিণত লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকায় মাইটোসিস কোষ বিভাজনটি ঘটে না। এরপর আমরা যদি
উদ্ভিদের ক্ষেত্রে দেখি, তাহলে উদ্ভিদের স্নায়ু টিস্যুর ক্ষেত্রেও কিন্তু এই মাইটোসিস কোষ বিভাজনটি ঘটে থাকে না। এরপর আমরা আসি যে মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিসের বৈশিষ্ট্য কি? মাইটোসিসের বৈশিষ্ট্য হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে দেহকোষেরই এক ধরনের বিভাজন। এই যে আমাদের দেহটা কি দিয়ে গঠিত? কোষ দ্বারা গঠিত, এটা আমরা আগেই জেনেছি। এই দেহকোষের যে বিভাজন, এটা হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজন। এরপর মাইটোসিসের আরেকটি বৈশিষ্ট্য, মাতৃকোষের নিউক্লিয়াসটি কেবলমাত্র একবার বিভাজিত হয়। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি কয়বার বিভাজিত হবে? মাত্র একবার। এবং এই মাইটোসিসে যে মাতৃকোষটি থাকে এবং মাতৃকোষটি তো অবশ্যই বিভাজিত হবে, একটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ সৃষ্টি করে। আমরা জানি যে মাতৃকোষটি বিভাজিত হয়ে কিন্তু সাধারণত শুরু থেকে একটি থেকেই কিন্তু দুটি কোষ সৃষ্টি হয়, দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। আর এই মাইটোসিসের বৈশিষ্ট্য হচ্ছে এর মাতৃকোষটি যখন বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করবে, সেই দুটি অপত্য কোষ কিন্তু সমগুণ সম্পন্ন হবে। এবং এর মাতৃকোষে যে নিউক্লিয়াসের মধ্যে আমরা জেনেছি যে ক্রোমোজোম থাকে, তো এর মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা সেই দুটো কিন্তু অপরিবর্তিত থাকবে, সেগুলো কিন্তু চেঞ্জ হবে না। কারণ সেই যে মাতৃকোষটা বিভাজিত হয়ে যে দুটি অপত্য কোষ সৃষ্টি করবে, সেই দুটি অপত্য কোষ তো সমগুণ সম্পন্ন, এবং সমগুণ সম্পন্ন হলে তো ক্রোমোজোমের সংখ্যা পরিবর্তিত হবে, সেটা কখনোই কাম্য না, সেটা অবশ্যই অপরিবর্তিত থাকবে। এক্ষেত্রে মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে এর পরবর্তীতে যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা আমাদের প্রায় সময় আমরা অনেক সময় প্রশ্ন আকারে আসে যে মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমকরণিক বিভাজন কেন বলা হয়? আমরা যদি বলি যে এই মাইটোসিস কোষ বিভাজনে যে ক্রোমোজোম থাকে, এই প্রতিটি ক্রোমোজোম কিন্তু লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়ে যায়। ধরুন অনেকগুলো ক্রোমোজোম আছে, অনেক অনেক ক্রোমোজোম থাকতে পারে, প্রতিটি ক্রোমোজোম কিভাবে বিভক্ত হয়? লম্বালম্বিভাবে। কয় ভাগে? 2 ভাগে। এখন এই যে 2 ভাগে বিভক্ত হয়ে গেল, এবং এই আমরা জানি যে মাতৃকোষটা বিভাজিত হয়ে কিন্তু দুটি কোষ সৃষ্টি হয়, দুটি নতুন কোষ সৃষ্টি হয়। তো এই সৃষ্ট নতুন কোষে দুটি ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। অর্থাৎ এই যে নতুন দুটি কোষ সৃষ্টি হয়েছে, সেই দুটিতে যে ক্রোমোজোম সংখ্যা সেটি কিন্তু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, যেটি আমরা ইতিমধ্যে জেনেছি যে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি অপরিবর্তিত থাকে। এই কারণেই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন বলা হয়ে থাকে। আমরা পরবর্তীতে আসি যে মাইটোসিসের ধাপ নিয়ে। মাইটোসিস কোষ বিভাজনটা কিন্তু আসলে দুটি ধাপে ধাপে সম্পন্ন হয়ে থাকে। এই মাইটোসিসের প্রথম ধাপে যেটি ঘটে সেটি হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর দ্বিতীয় ধাপে যেটি ঘটে সেটি হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এই নিউক্লিয়াসের বিভাজনকে আরেক নামে ডাকা হয়, সেটি হচ্ছে ক্যারিওকাইনেসিস। আর দ্বিতীয় ধাপে যে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে তাকে বলা হয় সাইটোকাইনেসিস। তবে এই ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, সেটি হচ্ছে এই যে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন এবং সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন, এই দুটি বিভাজন শুরু হওয়ার আগে কিন্তু নিউক্লিয়াসকে প্রস্তুত হতে হবে। এই যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস যে বিভাজন হবে, অর্থাৎ আমরা ধরি যে আমাদের একটি প্রতিযোগিতা আছে যে 100 মিটার দৌড়। এই 100 মিটার দৌড়ের আগে কিন্তু আমরা কিন্তু শুরুতে দৌড় দেওয়া আমরা শুরু করি না। আমাদেরকে প্রথমে আমাদের শরীরটা ওয়ার্ম আপ করে নিতে হয়, আমরা কিছুক্ষণ ঝাপাঝাপি দৌড়াদৌড়ি করে নিতে হয়, তারপরে আমরা আমাদের রেস ট্র্যাকে আসি এবং আমাদের রেসটা শুরু করি। ঠিক তদ্রূপ এই যে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস যে বিভাজন, সেটি হওয়ার জন্য কিন্তু নিউক্লিয়াসকে আগে প্রস্তুতি গ্রহণ করতে হয়। এই প্রস্তুতিমূলক যে অবস্থাটা, এটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। তাহলে শুরুতে ঘটছে ইন্টারফেজ, তারপরে ঘটছে ক্যারিওকাইনেসিস, তারপরে ঘটছে সাইটোকাইনেসিস। মাইটোসিস ধাপের ক্ষেত্রে আমি একটি ছবি সংযোজন করেছি, সেখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেজ, প্রথমে দেওয়া হচ্ছে ইন্টারফেজ, তারপর হচ্ছে প্রোমেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ।
দুঃখিত, একটু ভুল হয়েছে। প্রথমে ঘটছে ইন্টারফেস, তারপরে ঘটছে প্রোফেজ, তারপরে ঘটছে প্রোমেটাফেজ, তারপরে ঘটছে মেটাফেজ, তারপরে ঘটছে অ্যানাফেজ এবং তারপরে ঘটছে টেলোফেজ। আমরা এটা আরেকটু বিস্তারিতভাবে আরেকটু যদি বিশ্লেষণ করি, তাহলে হচ্ছে আমরা কিন্তু তখন জেনেছি কি মাইটোসিসের যে কোষ বিভাজনের প্রথমে ঘটছে কিন্তু ক্যারিওকাইনেসিস, তারপরে ঘটবে সাইটোকাইনেসিস, আর এই দুটোর আগে সৃষ্টি হবে কি ইন্টারফেস ধাপটা। তাহলে প্রথমে আমরা ইন্টারফেস ধাপটা শুরু হবে, তারপরে শুরু হবে ক্যারিওকাইনেসিস, তারপরে শুরু হবে সাইটোকাইনেসিস। তো আমাদের ইন্টারফেস ধাপটা শেষ। এরপর আমাদের পরবর্তী ধাপ হচ্ছে ক্যারিওকাইনেসিস বিভাজন। ক্যারিওকাইনেসিস বিভাজনের অপর নাম কি? নিউক্লিয়াস বিভাজন। এই ক্যারিওকাইনেসিস বিভাজন বা নিউক্লিয়াস বিভাজনটি টোটাল 5টি ভাগে বিভক্ত। প্রথম ধাপটি হচ্ছে প্রোফেজ, পরবর্তী ধাপ প্রোমেটাফেজ, এরপরের ধাপ মেটাফেজ, এরপরটা বলা হচ্ছে অ্যানাফেজ, তারপরটা হচ্ছে সর্বশেষ টেলোফেজ। এটা কিন্তু আমাদের পর্যায়ক্রমিকভাবে মনে রাখতে হবে। পর্যায়ক্রমিকভাবে মনে রাখার জন্য একটি সহজ ওয়ার্ড মনে রাখতে পারি, যেমন প্রোফেজের প্রথম অক্ষর পি, প্রোমেটাফেজের পি, মেটাফেজের এম, অ্যানাফেজের এ এবং টেলোফেজের টি। তাহলে আমরা সংক্ষেপে কি পিপিএমএটি, পিপি ম্যাট, পিপি ম্যাট, পিপিএমএটি। তাহলে কি পিতে প্রোফেজ, এরপরের পিতে প্রোমেটাফেজ, এরপরের এম এ মেটাফেজ, এরপরের এতে অ্যানাফেজ, এরপরের টিতে টেলোফেজ। এবার আসি আমরা এগুলো বিস্তারিত। এর বিস্তারিততে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের প্রোফেজ ধাপকে। প্রোফেজ ধাপের ক্ষেত্রে আমরা চিত্রের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ি। আমাদের প্রথম চিত্রটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং পরের চিত্রটা হচ্ছে প্রাণী কোষ। প্রথমে আমরা উদ্ভিদ কোষের মাতৃকোষটার দিকে একটু খেয়াল করি। এই মাতৃকোষটার বাহিরের যে কালো সার্কেলের মতন যে দাগটা একটা বৃত্ত আছে, সেটি চারপাশে কালো, সেটি হচ্ছে নিউক্লিয় পর্দা, সেটিকে বলা হচ্ছে নিউক্লিয় পর্দা। এরপরে যে নামটি আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা কি? ওই যে যে নীল কালারের যে সার্কেলের মতো একটা বল দেখা যাচ্ছে, সেটি হচ্ছে নিউক্লিওলাস। এরপরে যে সুতার মতন যেগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন, সেগুলোকে বলা হচ্ছে ক্রোমাটিন। আর এই নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াস, ক্রোমাটিন, এই তেরোটাকে মিলিয়ে যেটি হচ্ছে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের বাইরে যে হলুদ অংশের মধ্যে একটু হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে বিন্দু বিন্দু টাইপের, সেটিকে বোঝানো হচ্ছে সাইটোপ্লাজম। তো এর পরবর্তীতে আমরা দেখতে আচ্ছা আমরা প্রাণী কোষে দেখতে পাচ্ছি যে মাতৃকোষে উপরের দিকে যে নামটা আছে সেটার নাম হচ্ছে সেন্ট্রোজোম বা সেন্ট্রোসোম, আমরা যেটা বলি সেটাই সঠিক। এরপরে আছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসটাও কিন্তু ওই একটি নীল বলের মতন একটা আছে, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এরপরে সুতার মতন যেটি, সেটি হচ্ছে ক্রোমাটিন। এরপরে যে বড় সার্কেলটা না, ছোট সার্কেল যেটা দেখা যাচ্ছে কালোকার, সেটা হচ্ছে কি নিউক্লিয় পর্দা। আর বাইরে যে বিন্দু বিন্দু হলুদ অংশের মতো দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। তো আমরা প্রোফেজ ধাপের এই প্রোফেজ ধাপটা কিন্তু একটু স্থায়ী ধাপ। এটি অনেক মানে অনেক দীর্ঘক্ষণ ধরে একটু চলে, দীর্ঘস্থায়ী একটি ধাপ। এই প্রোফেজ ধাপে প্রথম হচ্ছে যে কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়, কোষের নিউক্লিয়াসটি আকারে বড় হবে। এরপরে এর যে পানির হ্রাস পাওয়ার ফলে নিউক্লিয়ার জালিকা ভেঙে কতগুলো নির্দিষ্ট সংখ্যক সুতার মতো আঁকাবাঁকা অংশ সৃষ্টি হয়। এটা যখন পানিটা হ্রাস পেয়ে যাবে নিউক্লিয়ারের, তখন নিউক্লিয়ারের জালিকাগুলো ভেঙে যাবে, ভেঙে নির্দিষ্ট সংখ্যক সুতার মতন কিছু আঁকাবাঁকা অংশের সৃষ্টি হবে। আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেকেন্ড ধাপটা যদি একটু লক্ষ্য করি, তাহলে সেখানে এই আঁকাবাঁকা সুতার মতন অংশগুলো দেখতে পাচ্ছি। এই আঁকাবাঁকা সুতার মতন অংশগুলো হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্রোমোসোম। এরপরে এই ক্রোমোসোমগুলো কিন্তু ভেঙে যাবে, কিন্তু এটা ভেঙে বা বিভক্ত হবে কিভাবে হবে? লম্বালম্বিভাবে। ক্রোমোসোমগুলো যখন লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যাবে, তখন তো এর দুটি অংশ গঠিত হবে, এই দুটি অংশের নাম বলা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমোসোম যখন লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে যায় তখন এর নাম দেওয়া হয়েছে ক্রোমাটিড।
আর এই ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার নামক একটি বিন্দুর সাথে যুক্ত থাকে। আমরা প্রাণীকোষ এবং উদ্ভিদ কোষ দোনোটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যখন ক্রোমোজোমগুলো দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে তখন কিন্তু সেগুলো একটি সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে আটকে আছে এবং এই ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হওয়ার পর সেটাগুলোর নাম দিয়েছে কি ক্রোমাটিড। এরপর আমরা পরবর্তী ধাপে আসি। পরবর্তী ধাপ হচ্ছে আমাদের প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের দুটো চিত্র দেওয়া আছে। প্রথম চিত্রটি হচ্ছে উদ্ভিদ কোষ এবং পরবর্তী চিত্রটি হচ্ছে প্রাণী কোষের। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রোমেটাফেজের প্রথম দিকে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। আমরা উদ্ভিদ কোষটা যদি একটু খেয়াল করি তাহলে আমাদের যে সার্কেলটা আছে সেই সার্কেলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটু মোছা মোছা টাইপের, কোথাও আছে কোথাও নেই। আর যে নিউক্লিয়াসটা আছে আমাদের চিত্রে দেখতে পাচ্ছি যে লুপ্ত প্রায় নিউক্লিয়াস, যেটা অনেকটা হালকা নীল বর্ণের। এটার মাধ্যমে বোঝানো হচ্ছে যে প্রোমেটাফেজ ধাপে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায়। এরপর এই ধাপে একটি নতুন জিনিসের আবির্ভাব ঘটে। সেটি কি? এই যে আমাদের যে কোষ, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ, এই কোষের দুই মেরু, অর্থাৎ উপরে উত্তর মেরু, এরপর হচ্ছে দক্ষিণ মেরু। এই যে দুই মেরু আমরা ইঙ্গিত দেওয়া আছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কিন্তু উপরেরটা কিন্তু মেরু এবং নিচেরটাও কিন্তু কি মেরু, মেরু নামটা লেখা আছে। এই দুই মেরু থেকে এক ধরনের তন্তুর আবির্ভাব ঘটে। এই তন্তুগুলো দেখতে অনেকটা মাকু আকৃতির মতন। এই যে আমরা মেরুর নিচে যে এটাকে বলা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, যেটা আমরা মেরুর নিচে ইন্ডিকেট করে দেখানো আছে যে আমাদের চিত্রের মধ্যে স্পিন্ডল যন্ত্র। এই যে লম্বা একটা মাঝখান বরাবর লম্বা, এরপর পাশে দিয়ে বাঁকা বাঁকা করে কার্ভ করে যে রেখাগুলো গেছে সেটা হচ্ছে কি সেই নতুনভাবে যে মাকু আকৃতির তন্তুটা আবির্ভাব ঘটেছে সেটির নাম হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্রের যে মধ্যভাগ, সেই মধ্যভাগটাকে বলা হচ্ছে বিষুব অঞ্চল। আর এই ক্ষেত্রে আমরা যদি একটু প্রাণীকোষের দিকে তাকাই, এই প্রাণীকোষের ক্ষেত্রে একটি নতুন জিনিস, সেটা হচ্ছে যে এই দুই মেরুতে যে সেন্ট্রিওল থাকে, এই সেন্ট্রিওল থেকে এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হতে থাকে। এই রশ্মিটা হচ্ছে অ্যাস্টার রশ্মি। এর পরবর্তী ধাপে আমরা যাই। পরবর্তী ধাপটা হচ্ছে আমাদের মেটাফেজ ধাপ। এই মেটাফেজ ধাপে কি হয়? মেটাফেজ ধাপে আমাদের যে ক্রোমোজোমগুলো আছে সেই ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুব অঞ্চলে চলে আসে। এতক্ষণ তো ক্রোমোজোমগুলো হয়তো ছড়িয়ে ছিটিয়ে ছিল, এক জায়গায় ছিল, কিন্তু মেটাফেজ ধাপে সবগুলো স্পিন্ডল যন্ত্রের যে মধ্যভাগ, যেটাকে বলা হচ্ছে বিষুব অঞ্চল, সেই বিষুব অঞ্চলের মতো ভদ্র ছেলে মেয়ের মতো এক লাইনে তারা কি করলো? এই বিষুব অঞ্চলে অবস্থান নেওয়া শুরু করলো। এরপরে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের সাথে, আমরা তো জানি সেন্ট্রোমিয়ারের যে একটি বিন্দু, সেখানে ক্রোমোজোমগুলো আটকে থাকে। এবার এই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, সেটি ওই স্পিন্ডল যে তন্তু আছে সেই তন্তুর সাথে আটকানো থাকে। কোথায় আটকানো থাকে? বিষুব অঞ্চলে। তারা যখন বিষুব অঞ্চলে চলে আসে তখন তারা এই সেন্ট্রোমিয়ারের মাধ্যমে স্পিন্ডল তন্তু দ্বারা আটকে থাকে। এই তারা যখন এক লাইনে থাকে বিষুব অঞ্চলে এবং তন্তু দ্বারা সেন্ট্রোমিয়ারের মাধ্যমে আটকে থাকে, তখন এই ক্রোমোজোমগুলোকে সবচেয়ে খাটো এবং মোটা দেখায়। এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী যে ধাপটি, সেটা হচ্ছে আমাদের অ্যানাফেজ ধাপ। এই অ্যানাফেজ ধাপের ক্ষেত্রে যখন আসে তখন ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ারগুলো কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যায়। যখন ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ার সেগুলো যখন দুভাগে বিভক্ত হয়ে যায়, তখন আমরা কিন্তু জেনেছি যে ক্রোমোজোম যখন লম্বালম্বিভাবে বিভক্ত হয় তখন কিন্তু এই বিভক্ত হওয়া অংশকে বলা হয় ক্রোমাটিড। আর এই অ্যানাফেজ ধাপে যখন সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়, তা এর ফলে কি হয়? যে ক্রোমাটিডগুলো আছে সেখানে ক্ষেত্রেও আগে কিন্তু প্রতিটি ক্রোমাটিড একটি সেন্ট্রোমিয়ার বিন্দুতে যুক্ত ছিল, কিন্তু এখন কি হয়েছে? যেহেতু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে গেছে, তার ফলে প্রতিটি ক্রোমাটিড কিন্তু একটি করে সেন্ট্রোমিয়ার পেয়ে গেছে। অ্যানাফেজ ধাপে প্রতিটি ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পেয়ে গেছে। এরপর ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করে। এরপরে তারা অসম্ভব হয়ে যায়, কথা শোনে না।
তারা এবার বলে যে না, আমরা স্বাধীন, আমরা বিচ্ছিন্ন হব। তারা তখন প্রতিবাদী হয়ে ওঠে। এর ফলে তারা কী হয়, পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করে। যখন তারা পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করে, তখন এই ক্রোমাটিডগুলোকে বলা হচ্ছে অপত্য ক্রোমোজোম। দেখো, ঘুরে ফিরে কিন্তু সবগুলো আবার সেই আগের জায়গায় ফিরে আসছে। ক্রোমোজোমটা বিভক্ত হয়ে হলো ক্রোমাটিড। ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার নামক বিন্দুতে যুক্ত ছিল, আবার সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে গেল। সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হওয়ার ফলে প্রতিটি ক্রোমাটিড একটি করে সেন্ট্রোমিয়ার পেয়ে গেল। আবার যখন ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়া শুরু করলো, তখন এই ক্রোমাটিডগুলোকে এক একটি ক্রোমোজোমের মতো দেখা শুরু করলো, যেটাকে বলা হচ্ছে অপত্য ক্রোমোজোম। এখন এই যে এরপরের যে ধাপটি, সে যে অ্যানাফেজ ধাপের যে পরবর্তী যে প্রক্রিয়াটি, সেটাতে হচ্ছে আমরা কিন্তু জেনেছি যে ক্রোমাটিডগুলো স্পিন্ডল যে তন্তু সেটির সাথে কিন্তু যুক্ত ছিল। এখন এই যুক্তগুলো বদমাশি করা শুরু করলো। তারা এবার কথা শুনছে না। তারা কি করছে, তারা বলছে যে না, আমরা থাকবো না, আমরা চলে যাব। তখন তারা এই স্পিন্ডল তন্তুগুলো সংকোচন হওয়া শুরু করলো। যখন স্পিন্ডল তন্তুগুলো সংকোচন হওয়া শুরু করলো, তখন এই সংকোচনের ফলে অর্ধক ক্রোমোজোম উঠে যাচ্ছে উত্তরের দিকে, আর বাকি অর্ধেক চলে আসছে দক্ষিণের দিকে। কারণ যেহেতু তন্তুগুলোর সাথে এই ক্রোমোজোমগুলো আটকানো ছিল এবং তন্তুগুলো কথা না শুনে সংকুচিত হওয়া শুরু করলো, যার ফলে তার কি করছে, অর্ধেক ক্রোমোজোম চলে যাচ্ছে উত্তর মেরুর দিকে আর অর্ধেক চলে আসছে দক্ষিণে। আর এই সময়ে ক্রোমোজোমগুলো যেহেতু উত্তর এবং দক্ষিণে চলে যাচ্ছে, তখন তাদেরকে ইংরেজি যে লেটার, সেই ইংরেজি লেটারের ভি এর মতন দেখায়, অথবা এল এর মতো দেখায়, অথবা আই আকৃতির মতো দেখায়। এরপর আমরা যাই আমাদের পরবর্তী ধাপ হচ্ছে টেলোফেজ ধাপ। এবং এই যে টেলোফেজ ধাপ, এই টেলোফেজ ধাপটা কিন্তু আমাদের শেষ ধাপ ক্যারিওকাইনেসিসের। তো এই টেলোফেজ ধাপে অপত্য ক্রোমোজোমগুলো কিন্তু বিপরীত মেরুতে চলে এসেছে। এর আগের ধাপে তারা বিপরীত অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরুতে আসছিল, এবং টেলোফেজ ধাপে তারা সম্পূর্ণরূপে চলে এসেছে। এখন কি ঘটেছে, এখন হচ্ছে যখন ক্রোমোজোমগুলো উভয় মেরুর দিকে চলে এসেছে, তখন এই প্রতিটি ক্রোমোজোমকে ঘিরে, অর্থাৎ এই যে ক্রোমোজোমগুলো এসেছে সেই ক্রোমোজোমগুলোকে ঘিরে পুনরায় আবার নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াসের আবির্ভাব ঘটা শুরু করলো। সেই আগের অবস্থায় আবার ফিরে আসা শুরু করলো। তো যখন নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস আবির্ভাব ঘটা শুরু করলো, তখন প্রাণীকোষের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রিওলও কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছিল। আবার প্রাণীকোষের ক্ষেত্রে সেন্ট্রিওলটা আবার আসা শুরু করলো। এই তখন যখন এই এর টেলোফেজ ধাপের যে পরবর্তী যে প্রক্রিয়াটি, সেক্ষেত্রে যে ক্রোমোজোমগুলো আছে, যে মোটা যে ক্রোমোজোমগুলো আমাদের যখন আমরা অ্যানাফেজ ধাপে যে পড়েছিলাম, যে তখন ক্রোমোজোমগুলোকে অনেকটা মোটা দেখা যাচ্ছিল, এই টেলোফেজ ধাপে এই ক্রোমোজোমগুলো কিন্তু এবার আবার তাদের আগের অবস্থা, অর্থাৎ সরু এবং লম্বা আকার ধারণ করা শুরু করছে। এবং তারা যখন সরু লম্বা আকৃতি ধারণ করা শুরু করছে, তখন তারা কিন্তু আবার পরস্পরের সাথে জট পাকিয়ে যাচ্ছে, এবং জট পাকিয়ে তারা নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করা শুরু করছে। তো এভাবেই টেলোফেজ ধাপটি সম্পন্ন হওয়া শুরু করছে। এবং যখন তারা নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করা শুরু করলো, এরপরে তো দুটি অপত্য নিউক্লিয়াসের জন্ম হয়ে গেল, যেমনটি আমরা চিত্রতে দেখছি। আর যখন দুটি অপত্য নিউক্লিয়াসের জন্ম হয়ে গেল, ঠিক এর মাধ্যমেই আমাদের ক্যারিওকাইনেসিস যে ধাপটি, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়ে গেছে এবং ক্যারিওকাইনেসিস ধাপের সমাপ্তি হয়ে গেছে। এবং এই ক্যারিওকাইনেসিস ধাপের পরবর্তী ক্যারিওকাইনেসিস ধাপ শেষ হওয়ার সাথে সাথে শুরু হয় আমাদের সাইটোকাইনেসিস ধাপ। ক্যারিওকাইনেসিস বিভাজন শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু সাইটোকাইনেসিস ধাপের এই সাইটোকাইনেসিস যে কার্যক্রমটা, সেটি মূলত আসলে কিন্তু টেলোফেজ যে প্রক্রিয়াটি, সেই টেলোফেজ প্রক্রিয়াটি যখন চলমান থাকে, সেই চলমান অবস্থায় কিন্তু মূলত সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়, সেই টেলোফেজ দশাতেই। তো এবার আমরা আসি আমাদের সাইটোকাইনেসিসের ক্ষেত্রে।
সাইটোকাইনেসিস বিভাজনের ক্ষেত্রে আমরা যদি প্রথমে উদ্ভিদ কোষ নিয়ে একটু দেখি, আমাদের উদ্ভিদ কোষে যে বিষুবীয় যে তলটা থাকে, যে বিষুবীয় অঞ্চলটা থাকে, সেই বিষুবীয় অঞ্চলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জমা হয়। বিষুবীয় তলে কি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ জমা হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশটাকে বলা হচ্ছে কি এন্ডোপ্লাজমিক জালিকা। এই এন্ডোপ্লাজমিক জালিকার যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, সেগুলো জমা হয়ে একটি প্লেট গঠন করে। এই প্লেটটাকে বলা হচ্ছে কোষ প্লেট। আমরা কিন্তু চিত্রে দেখতে পাচ্ছি কোষ প্লেটটা। এই কোষ প্লেটটা গঠন করে এবং পরবর্তীতে এই কোষ প্লেটটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে হতে পরিবর্ধিত, অর্থাৎ এটা বাড়তে বাড়তে একসময় কোষ প্রাচীর হয়ে যায়, কোষ প্রাচীরের আকার ধারণ করে। আর প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসের বিভাজনের সাথে সাথে যে কোষ পর্দা থাকে, সেই কোষ পর্দার মাঝামাঝিতে খাঁজের সৃষ্টি হয়। আমরা যেমনটা চিত্রে দেখতে পাচ্ছি যে খাঁজের সৃষ্টি হয়। এই খাঁজটা বৃদ্ধি পেতেই থাকে এবং এটি নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হতে থাকে, অর্থাৎ মাঝ বরাবর নিরক্ষীয় তল বরাবর এই খাঁজটা বিস্তৃত হতে থাকে এবং একসময় এই খাঁজটা বড় হতে হতে কিন্তু মিলিত হয়ে যায় এবং সম্পূর্ণ দুটি আলাদা আলাদা দুটি অপত্য কোষের সৃষ্টি হয়ে নেয়। এভাবেই কিন্তু সাইটোকাইনেসিস ধাপটি শেষ হয়। এর পরবর্তীতে আমরা আমাদের পরবর্তী যে সেটা হচ্ছে যে কোষ বিভাজন যে প্রক্রিয়াটি, সেই কোষ বিভাজন প্রক্রিয়াটি হচ্ছে আমাদের মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এই মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া কিন্তু আমরা জেনেছি যে এটি কিন্তু একদম উন্নত শ্রেণীর যে জীবগুলো, সেই জীব দিয়ে ঘটে থাকে এই মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি। এই মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি আমরা একটু বোঝার চেষ্টা করি যে মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা আসলে কি। মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি আমরা ধরলাম যে আমরা যে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, অথবা একটি শিশু যে জন্মগ্রহণ করে, সেই শিশুটি কিভাবে জন্মগ্রহণ করে, সেই শিশুটি কিভাবে আসে, শিশুটি আসে তার পিতামাতা থেকে। যখন একটি পুং এবং একটি স্ত্রী জনন কোষের মিলন ঘটে, সেই মিলন ঘটাকে বলা হয় যৌন জনন, অর্থাৎ যৌন জননে একটি পুং ও স্ত্রী জনন কোষের মিলন ঘটে। এখন আমরা তো যেমন যখন পুং জনন কোষ থেকে আমাদের ধরুন যে আমরা যদি একটু আমাদের স্লাইডের উপরের বাম দিকে যদি আমরা একটু খেয়াল করি, আমি এখানে একটি সমীকরণ লিখেছি, এটা একটু বুঝিয়ে দিই। মনে করো একটি বাবা কোষ, সেটির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2, এবং একটি মা কোষ, সেটির ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2। এই বাবা কোষ এবং মা কোষ থেকে একটি সন্তান জন্ম নিল। সেই সন্তানের তখন এই 2 আর 2 একসাথে কিন্তু সেই সন্তানের ক্রোমোজোম সংখ্যা 4 হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো একটা সমস্যা, কারণ ক্রোমোজোম সংখ্যা হওয়ার কথা ছিল 2, কিন্তু ক্রোমোজোমটা হয়ে যাচ্ছে 4। যাতে এই সমস্যাটা না হয়, এই সমস্যাটা না হওয়ার জন্য এক বিশেষ ধরনের কোষ বিভাজন সংঘটিত হয়ে থাকে। এই কোষ বিভাজনটাকে বলা হয় মিয়োসিস কোষ বিভাজন। এই যে যৌন জননে যখন বাবা জনন কোষ বা পুং জনন কোষ এবং স্ত্রী জনন কোষ বা মা জনন কোষের যখন মিলন ঘটে, তখন যে ছেলে বা মেয়ে, অর্থাৎ যে সন্তানের উৎপত্তি হয়, যে সন্তানটা আসে, সেই সন্তানের যাতে এই ক্রোমোজোম সংখ্যা যাতে স্বাভাবিক থাকে, ক্রোমোজোম সংখ্যা যাতে অতিরিক্ত না হয়ে যায়, সেজন্য এই মিয়োসিস কোষ বিভাজনটি হয়ে থাকে। এখন ক্রোমোজোমের সংখ্যা যে সমান রাখা, এই ক্রোমোজোমের সংখ্যা সমান রাখার জন্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। এই অর্ধেক হওয়াটাকে হ্যাপ্লয়েড বলা হচ্ছে। অর্থাৎ আমরা আমাদের ডান পাশের চিত্রটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছ যে প্রথম উপরের দিকে এক পাশে 2, এক পাশে 2 লেখা আছে। প্রথমটা যদি আমরা ধরলাম বাবা কোষ এবং
পাশের দুইটাকে যদি ধরি আমরা মা কোষ, তাহলে এই বাবা কোষের দুটি ক্রোমোজোম এবং মা কোষের দুটি ক্রোমোজোম, এই দুটি ক্রোমোজোম থেকে আসছে কয়টা? একটি একটি ক্রোমোজোম। অর্থাৎ যখন বাবা কোষ এবং মা কোষের যখন এই জনন কোষের মিলন ঘটে, তখন এই জনন কোষের ক্রোমোজোম সংখ্যা দুইটা থেকে আসছে একটা, দুইটা থেকে হয়ে গেছে একটা। এই যে অর্ধেক হয়ে গেল, এই অর্ধেক হওয়াটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড। আবার যখন এই দুটি অর্ধেক অর্ধেক ক্রোমোজোম অর্থাৎ এক আর এক মিলিত হয়ে যখন সন্তান উৎপন্ন হচ্ছে, তখন সন্তানের এই ক্রোমোজোম সংখ্যা হয়ে যাচ্ছে কিন্তু 2। এই দুটি হ্যাপ্লয়েড যখন একসাথে মিলিত হয়ে গেছে, এই দুটি হ্যাপ্লয়েড মিলিত হওয়াকে বলা হচ্ছে ডিপ্লয়েড বা 2n। তাহলে হ্যাপ্লয়েড কি বুঝেছো এবং ডিপ্লয়েড কি, আশা করি তোমরা বুঝেছো। এবার আসি আমাদের পরবর্তী ধাপে, যে মিউসিসের বৈশিষ্ট্য। মিউসিসের বৈশিষ্ট্য কি? মিউসিসের বৈশিষ্ট্য হচ্ছে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ ও হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিউসিস ঘটে। অর্থাৎ ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোট। হ্যাপ্লয়েড জীবের জাইগোটে কেন? কারণ আমরা জেনেছি কি পুরুষ অথবা বাবার জনন কোষ এবং মাতৃ যে কোষ, সেখান থেকে কিন্তু যখন একটি দুটি ক্রোমোজোম থেকে যখন একটি ক্রোমোজোম এসেছে, তখন যে নিষুক্তটি ঘটেছে, যে মিলিত হয়েছে, সেটা কি বলা হচ্ছে কিন্তু জাইগোট। আর সেখানে কিন্তু ক্রোমোজোমটা বিভক্ত হয়ে গেছে, যার কারণে সেটা হচ্ছে কি হ্যাপ্লয়েড। সেটিকে বলা হচ্ছে কি হ্যাপ্লয়েড, আর সেটা হচ্ছে কি জীবের জাইগোট। আর যখন এখান থেকে আসল যে সন্তান উৎপন্ন হওয়ার জন্য যে মাতৃকোষটা, সেখানে কিন্তু হ্যাপ্লয়েডগুলো মিলে হয়ে গেল কি ডিপ্লয়েড। তাহলে এই যে ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ এবং হ্যাপ্লয়েড জীবের যে জাইগোট, সেখানে কি ঘটে? মিউসিস ঘটে। মিউসিস পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে এর একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। এর যখন কোষ বিভাজনটা হবে, এই কোষ বিভাজনে ওদের একসাথে একেবারে 4টি কোষ বিভাজন হয়ে যায়। আর মিউসিসের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে ওদের ক্রোমোজোম বিভক্ত হবে একবার, কিন্তু নিউক্লিয়াস বিভক্ত হয়ে যাবে 2বার। কারণ এই যে ক্রোমোজোম যদি 2বার বিভক্ত হয়ে যায়, তাহলে তো ক্রোমোজোম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে যাবে। যেমন বাবা কোষের 2টি ক্রোমোজোম, মা কোষের 2টি ক্রোমোজোম যদি বিভক্ত হয় 2বার, তাহলে তো 4টি ক্রোমোজোম হয়ে যাচ্ছে, সেটা তো অস্বাভাবিক। কিন্তু ক্রোমোজোম হতে হবে 2বার, যার কারণে ক্রোমোজোম বিভক্ত হচ্ছে একবার, কিন্তু নিউক্লিয়াস বিভক্ত হচ্ছে 2বার। এর পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে যে সৃষ্ট যে 4টি কোষের নিউক্লিয়াস ক্রোমোজোম সংখ্যা, সেটি কিন্তু মাতৃ নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। এরপর আমরা আসি যে মিউসিস কোথায় ঘটে। মিউসিস ঘটে জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টির জন্য। যখন জীবের জননকোষ বা গ্যামেট সৃষ্টি হয়, সেখানে কি হয়? সেই মিউসিসটা ঘটে যে মাতৃকোষে। অর্থাৎ এই যে মিউসিস যে কোষ বিভাজনটি, সেটি অনেক ক্ষেত্রে তোমার সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে হয়ে থাকে, এবং উন্নত যে প্রাণী দেহ অর্থাৎ আমাদের মতো, সেখানকার শুক্রাশয় অর্থাৎ বাবা কোষের মধ্যে যে শুক্রাশয় থাকে সেটি, এবং মায়ের মধ্যে যে ডিম্বাশয় থাকে, সেটির মধ্যে এই মিউসিস কোষ বিভাজনটি ঘটে থাকে। এরপরে আসি আমাদের পরবর্তী টপিক্সে। আমাদের পরবর্তী টপিক্স হচ্ছে মিউসিস কোষ বিভাজন। এই মিউসিস কোষ বিভাজনটি কিন্তু 2টি ধাপে সম্পন্ন হয়ে থাকে। প্রথম ধাপটি হচ্ছে মিউসিস 1 এবং দ্বিতীয় ধাপটি হচ্ছে মিউসিস 2। মিউসিস 1 বিভাজনকে বলা হয় হ্রাস বিভাজন। কেন হ্রাস বিভাজন? কারণ এখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আর মিউসিস 2কে বলা হয় সমবিভাজন। আর এই মিউসিস 2 বিভাজনটা কিন্তু মাইটোসিসের প্রক্রিয়া অনুরূপ। এবার আসলে আমরা একটু বিস্তারিত আলোচনা করি, এবং আমাদের পাশে চিত্র আছে। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি একটি জনন মাতৃকোষ, সেখানে আছে 2n ক্রোমোজোম আছে। এই জনন মাতৃকোষ থেকে যখন এটি বিভাজিত হয়, তখন প্রথম সময় এটি কিন্তু 2টি অপত্য কোষের সৃষ্টি হয়েছে। আর যখন
প্রথম ধাপে এই যে জনন মাতৃকোষ থেকে যে দুটি কোষ সৃষ্টি হয়েছে, এটি হচ্ছে কিন্তু মিওসিস এক, আর এটাকে বলা হচ্ছে হ্রাস বিভাজন। কারণ এই জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু এই দুটি অপত্য কোষের মধ্যে বিভক্ত হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে, যার কারণে এটাকে বলা হচ্ছে কি মাইটোসিস মিওসিস নিচের হ্রাস বিভাজন, অর্থাৎ এটাকে বলা হচ্ছে মিওসিস এক। এর পরবর্তী ধাপটা দেখো, আমরা যে মাইটোসিসে পড়ে এসেছি যে একটি কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, এই জন্য এই মিওসিস দুই অথবা পরবর্তী বিভাজনটাকে বলা হচ্ছে কি সমবিভাজন। অর্থাৎ এখানে যে কোষটি মিওসিস একে যে কোষটি উৎপন্ন হয়েছে সেটি এই ধাপে এসে দুইবার বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করেছে। এক্ষেত্রে অপত্য কোষের মধ্যে যে ক্রোমোজোম সেটি মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ একদম শুরুতে যে জনন কোষটা সেটা বিভাজিত হয়ে যে দুটি কোষ সৃষ্টি করেছে সেখানে কিন্তু ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে গেছে। আর এই যে দুটি কোষ সৃষ্টি হচ্ছে সেটি কিন্তু আবার বিভাজিত হচ্ছে, সেখানে কিন্তু একটি থেকে দুটি করে নতুন অপত্য কোষ সৃষ্টি হয়েছে। সেখানে যে মাতৃকোষের যে ক্রোমোজোম ছিল সেটি আর এই নতুন যে দুটি কোষ সৃষ্টি হয়েছে, অর্থাৎ দুটি দুটি চারটি, সেগুলোর ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান, এবং এটি কিন্তু সম্পূর্ণ মাইটোসিসের অনুরূপ। তো এভাবেই মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এরপর আসে আমাদের পরবর্তীতে, সেটি হচ্ছে আমাদের বংশগতি, ক্রোমোজোম এবং ডিএনএ আরএনএ নিয়ে কিছু গল্পগুজব। এবার আমরা আসি আমাদের বংশগতি। বংশগতি কি? এই যে আমাদের পিতামাতা, আমাদের আর আমরা হচ্ছে কি তাদের সন্তান সন্ততি, আমাদের মধ্যে কিন্তু আমাদের পিতামাতার অনেক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই যে পিতামাতার বৈশিষ্ট্য যে তার সন্তান সন্ততিতে এসেছে, এই আসার পদ্ধতিটা হচ্ছে কি বংশগতি। এই বংশগতির যে ধারণা সেটা কিন্তু দিয়েছেন গ্রেগর জোহান মেন্ডেল। ওনাকে কিন্তু বলা হয় জিনতত্ত্বের জনক, আমরা এটা জানি। তো উনি কিন্তু এখন এই যে গ্রেগর জোহান মেন্ডেল, উনি কিন্তু এমন কোনো এক তথাকথিত বিজ্ঞানী ছিলেন না, উনি কিন্তু এক ধরনের ধর্মযাজক ছিলেন। এবং শুরুর দিকে উনি যখন এই জিনতত্ত্বের যে ধারণাটি উনি যখন সেটি দিয়েছিলেন, তখন তৎকালীন সময় কিন্তু কেউ তাকে পাত্তা দেয়নি। তার মৃত্যুর পর অনেক পর কিন্তু বিজ্ঞানীরা যখন এই জেনেটিক্স বা জিনতত্ত্ব নিয়ে আবিষ্কার করা ঘাটাঘাটি করা শুরু করলো, তখন কিন্তু দেখেছেন যে এই গ্রেগর জোহান মেন্ডেল উনি যে তত্ত্বটা দিয়েছেন সেটি কিন্তু একদম ঠিক। এবং সে তখন যদি তাকে একটু মূল্যায়ন করা হতো, তাহলে কিন্তু আজকের যে আমাদের এই যে জেনেটিক্স, মডার্ন জেনেটিক্স, সেটি কিন্তু আরও অনেক বছর এগিয়ে যেতে পারত। তো এর পরবর্তীতে এই গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হচ্ছে ফাদার অফ মডার্ন জেনেটিক্স। তো এবার আমরা আসি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে। সেটা হচ্ছে যে আমরা যে এতক্ষণ ধরে ক্রোমোজোম বলে চিল্লাতে থাকা যে আমরা যে পাবলিক, এই ক্রোমোজোমে কিন্তু ডিএনএ এবং আরএনএ থাকে। ডিএনএ কি জিনিস? ডিএনএ পুনরূপ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে এই যে জীবের যে চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের যে চরিত্রের মধ্যে আমাদের যে সামগ্রিক যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের ধারকটাই হচ্ছে কিন্তু ডিএনএ। ক্রোমোজোমের যে অংশটা এই বৈশিষ্ট্যটা নিয়ন্ত্রণ করে থাকে তাকে বলা হয় কি জিন। তবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় আছে যে সব ক্রোমোজোমেই কিন্তু ডিএনএ থাকে না। কিছু কিছু প্রাণী আছে, কিছু কিছু জীব আছে যারা কিন্তু একদম অনুন্নত, তাদের সেই সব অনুন্নত জীবে কিন্তু তাদের যে ক্রোমোজোম সেখানে কিন্তু ডিএনএ থাকে না, তাদের ডিএনএর বদলে থাকে আরএনএ, যেটা হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে আরএনএর, যে যে প্রাণীতে আরএনএ থাকে সেটি হচ্ছে যে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, যেটি যে তামাক গাছ আছে সে তামাক গাছের এক ধরনের ভাইরাসটা কিন্তু নিম্ন শ্রেণীর প্রাণী।
এনিম্যাল শ্রেণীর প্রাণীতে কিন্তু এই আরএনএটা থাকে। এবার আসি আমরা একটু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টে আলোচনা করবো, সেটা হচ্ছে যে ক্রোমোজোমকে বংশগতির ভিত্তি বা ভৌত ভিত্তি বলা হয় কেন। এই যে বংশগতির ধারা, এই যে এক বংশ থেকে আরেক বংশতে যে যে বৈশিষ্ট্যগুলো অতিবাহিত হতে আছে, এদের যে ধারা, এই বংশগতির ধারাটা যাতে অক্ষুণ্ণ থাকে, এই বংশগতির ধারাটা অক্ষুণ্ণ রাখার জন্য এই যে কোষ বিভাজন, বংশগতির ধারা অক্ষুণ্ণ রাখার জন্য কোষ বিভাজনের সময় জিনকে সরাসরি মাতা পিতা থেকে বহন করে পরবর্তী বংশধরে নিয়ে যায়। কে নিয়ে যায়? ক্রোমোজোম। অর্থাৎ আমরা যে পিতামাতা থেকে যে আমরা বৈশিষ্ট্যগুলো পেয়েছি, এই পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো আমাদের কাছ পর্যন্ত, বা আমাদের বৈশিষ্ট্যগুলো যে আমাদের পরবর্তী বংশধরদের পর্যন্ত যে বহন করে নিয়ে যাবে, এই বহন করার সময়, এই কোষ বিভাজনের সময় এই জিনকে যে আমাদের পরবর্তী বংশধর পর্যন্ত নিয়ে যাবে, এটাই হচ্ছে এই নিয়ে যাওয়াটা কিন্তু ক্রোমোজোমের কাজ। এটা কিন্তু ক্রোমোজোম নিয়ে যায়। এই জন্য ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় অধ্যায়ের সমস্ত বিষয়। এই হচ্ছে আমাদের, আশা করি এর মাধ্যমে আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি যথাসম্ভব আমি আমার এই ক্ষুদ্র জ্ঞান দ্বারা এই সম্পূর্ণ অধ্যায় সম্পর্কে যতটুকু পেরেছি আপনাদেরকে জানার চেষ্টা করেছি। তারপরে যদি আপনাদের অবশ্য অনেক প্রশ্ন থেকে গিয়েছে, জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমরা সবসময় আপনাদের উত্তর দিতে প্রস্তুত। আপনাদের যে কোনো সমস্যা যে কোনো সময় আমাদেরকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের এই ভিডিওটি যদি আপনাদের অবশ্যই কোনো উপকারে এসে থাকে, আপনাদের যদি উপকার করতে পারি, তাহলে অবশ্যই আপনারা একটি লাইক দিবেন। যদি ভালো না থাকে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন। কেন ভালো লাগেনি সেটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আরও কী কী বিষয় আপনাদের, আর কী কী তথ্য সংযোজন করলে আপনাদের উপকার হয় সেটি অবশ্যই জানাবেন এবং উপদেশ দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পরিবারের সাথে থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।